সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যে তুরস্কের সাথে ইসরায়েলের বাগযুদ্ধ তীব্র রূপ নিয়েছে। এর মাধ্যমে দুই আঞ্চলিক শক্তির মধ্যে বাড়তে থাকা ফাটল আরও স্পষ্ট হয়ে উঠছে। অনেক ইসরায়েলি বলছেন ইরানের পর ইসরায়েলের পরের টার্গেট তুরস্ক। সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ঘটে যখন ইস্তাম্বুলের প্রধান সরকারি আইনজীবীর কার্যালয় গত বছর আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর হামলার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। আইনজীবীর পক্ষ থেকে দীর্ঘমেয়াদী কারাদণ্ডের যে দাবি জানানো হয়েছে, নেতানিয়াহু তাকে একটি উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। এমন পরিস্থিতিতে তুরস্কের সাথে উত্তেজনায় তুরস্ক কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা থাকছে আজকের প্রতিবেদনে। পশ্চিমা সামরিক জোটের অন্যতম প্রভাবশালী সদস্য তুরস্ক। দেশটির সঙ্গে আমেরিকা ও ইউরোপের দেশগুলোর সম্পর্কও বেশ উষ্ণ। তবে রিসেপ তাইপ এরদোয়ান নেতৃত্বাধীন দেশটিকে হুমকি মনে করছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে ইরানকে ইহুদিবাদী ভূখণ্ডটি যতটা না ঝুঁকিপূর্ণ বলে মনে করে, তার চেয়েও বেশি উদ্বিগ্ন আঙ্কারাকে নিয়ে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, কাতারের সমর্থনে তুরস্ক ইরানকে হটিয়ে ইসরায়েলের প্রধান কৌশলগত হুমকি হিসেবে আবির্ভূত হচ্ছে। বেনেট গুরুত্বহীন কোনো ব্যক্তি নন, যিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন। তার এই কথা কেবল অন্য কোনো শত্রুর সম্পর্কে সাধারণ সতর্কবার্তা নয়, তার এই মন্তব্য একটি গভীর উদ্বেগের প্রতিফলন। ইসরায়েল হয়তো এমন এক শক্তিশালী ও সমৃদ্ধ প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতি নিয়ে আসছে, যার একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। কয়েক দশক ধরে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের মূলে ছিল ইরান। তেহরান একটি প্রতিরক্ষা ব্যুহ গড়ে তুলেছিল, যার মধ্যে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং সিরিয়া ও লেবাননের অঘোষিত যুদ্ধ। কিন্তু বেনেটের কথাগুলো একটি নতুন অক্ষের ইঙ্গিত দেয়, যার নেতৃত্বে তুরস্ক রয়েছে। দেশটি ন্যাটোর সদস্য এবং যার আছে এক সমৃদ্ধ অর্থনীতি এবং বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা। আঙ্কারা একটি সুন্নি অক্ষ তৈরি করছে, যা ইরানের শিয়া অক্ষের চেয়েও শক্তিশালী হতে পারে, যার মধ্যে সৌদি আরব, কাতার এবং পাকিস্তান রয়েছে। আন্তর্জাতিক রাজনীতির তুর্কি বিশেষজ্ঞ মেলিহা আলতনিসিকের মতে এরদোয়ান একজন বিচক্ষণ অভিনেতা, যিনি বুঝেন কিভাবে আদর্শকে শক্তিতে রূপান্তর করতে হয়। ইরানের বিপরীতে তুরস্ক বাস্তববাদ বা প্র্যাগমেটিজমের সঙ্গে আদর্শের সমন্বয় ঘটায়, যা দেশটিকে একই সঙ্গে বিশ্বাসযোগ্য এবং অভাবনীয় করে তোলে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিষয়ে তুরস্কের অবস্থান একেবারেই স্পষ্ট। আঙ্কারা এই ঘটনাকে কয়েকটি পাল্টাপাল্টি হামলার মধ্যে সীমাবদ্ধ সংঘাত হিসেবে দেখছেন না, এমনকি একে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাতের আরেকটি অধ্যায় হিসেবেও মনে করা হচ্ছে না। তুরস্কের মতে পরিস্থিতি ধীরে ধীরে বড় ধরনের আঞ্চলিক বিপর্যয়ের দিকে এগুচ্ছে। এর প্রভাব পূর্ব ভূমধ্যসাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত বহু দেশকে স্পর্শ করতে পারে। আঙ্কারার দৃষ্টিতে ইরানের উপর হামলার ঘটনা অঞ্চলটিতে অস্থিরতা আরও বৃদ্ধি করবে এবং বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করবে। এ কারণেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং প্রেসিডেন্ট পরিচালিত প্রশাসনের প্রতিনিধিরা একের পর এক বিবৃতি দিয়েছেন। এসব বিবৃতিতে হামলার নিন্দা, গভীর উদ্বেগ এবং বড় ধরনের যুদ্ধের ঝুঁকি নিয়ে স্পষ্ট সতর্কবার্তা উচ্চারণ করা হয়েছে। সর্বশেষ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার নেপথ্যে থেকে বড় ভূমিকা রেখেছে তুরস্ক। নির্বাচনী বছরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এখন নিজের ভাবমূর্তি রক্ষা করতে হচ্ছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তির ফলে দেশে তার জনপ্রিয়তা কমে যাওয়ার চাপে রয়েছেন। এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু এক্সে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধে তার নিজ নাগরিক কুর্দিদের ওপর গণহত্যার অভিযোগ আনেন। এরদোয়ানের সমালোচনা করা নেতানিয়াহুর রাজনৈতিক পয়েন্ট অর্জনের একটি অংশ। দোদুল্যমান ভোটারদের মন জয়েরও একটি কৌশল হতে পারে।
একই সময়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাপতালি বেনেটও এই বিবাদে জড়িয়ে পড়েন। তিনি তুরস্কের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করেন। বেনেট তুরস্ককে নতুন ইরান হিসেবে বর্ণনা করেন। এর আগে ইঙ্গিত দিয়েছিলেন আঙ্কারার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি বলেছিলেন, ইরানের পর আমরা হাত গুটিয়ে বসে থাকব না। কেবলমাত্র বাকযুদ্ধ নয়, বর্তমানে এই পরিস্থিতি শঙ্কা জাগাচ্ছে যে দুই দেশ হয়তো কোনো সংঘাতের পথে রয়েছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ, সিরিয়ায় নতুন সরকারের আগমনের পর আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা নতুন রূপ নিয়েছে। এর মধ্যে গ্রিস ও সাইপ্রাসের সাথে ইসরায়েলের গভীর সম্পর্ক রয়েছে। এসব নিয়ে দেশ দুটির মধ্যে আগে থেকেই তীব্র মতপার্থক্য রয়েছে। তুরস্ক এবং ইসরায়েল যদি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো কঠোর পদক্ষেপ নেয় এবং কোনো সংঘাতে জড়ায়, তবে কি হতে পারে তা নিয়ে এখন আলোচনা চলছে। অনেক বিশ্লেষক মনে করেন, তুরস্ক যদি মনে করে তার জাতীয় নিরাপত্তা হুমকির মুখে, তবে তারা বাকু তিবিলিসি কেইহান পাইপলাইনের মাধ্যমে আজারবাইজানীয় তেলের প্রবাহ বন্ধ করে দিতে পারে। এই তেল ইসরায়েলের জ্বালানি চাহিদার প্রায় 50% মেটায়। 2024 সালের মে মাস থেকে ইসরায়েলের উপর তুরস্ক বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে। বিভিন্ন জটিল মাধ্যম এবং শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজের মাধ্যমে এই তেল সরবরাহ অব্যাহত রয়েছে। তুরস্ক যদি আজারবাইজানকে প্রভাবিত করে এই তেলের চাবি বন্ধ করে দেয়, তবে তা স্বল্প মেয়াদে ইসরায়েলের সংকট তৈরি করবে। তবে বিশ্ববাজারে তেল কেনার সুযোগ থাকায় ইসরায়েল হয়তো তা কাটিয়ে উঠতে পারবে। তুরস্কের আরেকটি শাস্তিমূলক পদক্ষেপ হতে পারে ইসরায়েলি বেসামরিক বিমানের জন্য তার আকাশপথ বন্ধ করে দেয়া। এতে জ্বালানি খরচ এবং সময় বাড়বে, ফলে টিকিটের দাম বেড়ে যেতে পারে। রাশিয়া বা আজারবাইজানের মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হতে পারে ইসরায়েলের। যদিও কৃষ্ণ সাগরের উপর দিয়ে বিকল্প পথে তা সামলানো সম্ভব। এছাড়া সৌদি আরব সহ অন্যান্য আঞ্চলিক আকাশপথ উন্মুক্ত হওয়ায় তুরস্কের এই নিষেধাজ্ঞার কৌশলগত প্রভাব এখন অনেকটা কমে গেছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। তুরস্ক ও ইসরায়েলের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকটাই কমে গেছে। তবে কিছু তুর্কি পণ্য এখনও তৃতীয় দেশের মাধ্যমে ইসরায়েলে পৌঁছায়। এছাড়া 2025 সালে কয়েক হাজার ইসরায়েলি পর্যটক তুরস্কে এলেও আঙ্কারা যদি পর্যটন বন্ধ করে দেয়, তবে তাতে ইসরায়েলের খুব বেশি ক্ষতি হবে না। ইসরায়েলের উপর আঙ্কারার প্রভাব সীমিত হওয়ার প্রধান কারণ হল দুই দেশের মধ্যে প্রকৃত পারস্পরিক নির্ভরশীলতার অভাব। একসময় এই বাণিজ্য তুরস্কের জন্য লাভজনক থাকলেও গাজায় গণহত্যার প্রতিবাদে তা বন্ধ হয়ে গেছে। দীর্ঘকাল ধরে আলোচিত ইস্টমেড পাইপলাইন একটি বড় তুরুপের তাস হতে পারত, কিন্তু গাজা যুদ্ধের কারণে সেই প্রকল্প কার্যত ভেস্তে গেছে। বর্তমান সামরিক শক্তি বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের পাশাপাশি আঙ্কারা ন্যাটো দেশগুলোর সাথে সম্পর্ক গভীর করেছে। এছাড়া পাকিস্তানের, সৌদি আরব ও মিশরের মতো আঞ্চলিক দেশগুলোর সাথে নতুন করে জোটবদ্ধ হয়ে ইসরায়েলের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করছে। তুরস্কের বিশ্বাস, ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থায় তাদের ভূমিকা আরও বাড়ছে। রাশিয়া ও ইউক্রেন উভয়ের সাথে অনন্য সম্পর্ক বজায় রেখেছে। আফ্রিকা ও এশিয়ায় বাড়তে থাকা প্রভাব ভবিষ্যতে যে কোনো বড় সংঘাত রোধে রক্ষা কবচ হিসেবে কাজ করবে। ইসরায়েল যখন তুরস্ককে টার্গেট করছে, তখন তুরস্ক বসে নেই। ইরান যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা কৌশল বদলে দিয়েছে। কাতারের পাশাপাশি সৌদি আরবের সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করেছে তুরস্ক। মিশর ও পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক বাড়ানো হচ্ছে। ইরানের সাথে তুরস্ক বিরোধে জড়াবে না। ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো সংঘাতে তুরস্ক একা লড়বে না, সবাইকে একত্রে আনার চেষ্টা করছে। এক্ষেত্রে ইউরোপের অনেক দেশকে হয়তো তুরস্ক কাছে পেতে পারে। ইরান যুদ্ধে ইউরোপকে কাছে পায়নি ইসরায়েল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।